সন্ধ্যার দিকে আহির বাড়িতে ঢুকতে দেখলো আরস সোফায় গম্ভীর মুখে বসে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে, তোর আবার কি হয়েছে? আরস মাথা না তুলে বলল, হয়েছে তোমার সর্বনাশ হয়ে গেছে। আহির ভ্রু কুঁচকে তাকালো, কি বলছিস, ঠিক করে বল। ঠিক তখনই পেছন থেকে আরিফা বেগমের কণ্ঠ, তুই নুহাকে ভালোবাসিস আহির? আচমকা প্রশ্নে আহির থমকে গেল, চোখে মুখে স্পষ্ট বিস্ময়। সে কেবল স্থির হয়ে আরশের দিকে তাকালো। আরিফা বেগম আবারও প্রশ্ন ছুড়ে দিল, আমি কিছু জিজ্ঞেস করেছি আহির, উত্তর দে। নুহার 3 দিন পর বিয়ে, সেটা জানিস তুই? বিয়ের খবর শুনে আহির হতবাক হয়ে গেল। অবিশ্বাসের গলায় বলল, এসব তোমাকে কে বলেছে? আরিফা বেগম হাতের কাগজটা সামনে ধরলেন। বিয়ের কার্ড দিয়ে গেছে একজন, ওর কোনো চাচাতো ভাইয়ের সাথে বিয়ে। প্রথমে আমি বেশ খুশি হয়েছিলাম, কিন্তু পরে আরশ বলল, তুই আর নুহা নাকি একে অপরকে ভালোবাসিস। এটা তুই আমার কাছ থেকে লুকালি কেন? আমি নুহার বাবার সাথে কথা বলতে পারতাম। আর নুহা কেন বিয়েতে রাজি হয়েছে? আমি কয়েকবার ওকে ফোন করেও পাইনি। এখন কি করব বলতো? আহির আর কোনো কথা বলল না, সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে নিচু গলায় বলল, রেডি হয়ে নাও আম্মু, আমরা বিয়ে খেতে যাব। তুষারের অনবরত ডাকাডাকি আর দরজা ধাক্কানোতে বিরক্ত হয়ে অবশেষে নুহা দরজা খুলল। তাকে একবার চোখ বুলিয়ে তুষার বিরক্ত স্বরে বলল, কয়টা বাজে সেই খেয়াল আছে তোর? সবাই নাস্তার টেবিলে বসে আছে, তুই একা করে বসে আছিস, চল। নুহা শান্ত গলায় বলল, আমার খেতে ইচ্ছে করছে না, পরে খেয়ে নেব। তুষার চোখ কুঁচকে তাকালো, বলল, না খেতে ইচ্ছে করলেও খেতে হবে। হাত বাড়িয়ে নুহার হাত ধরতে গেলেই নুহা সরে দাঁড়ালো। তুষার হাত ফিরিয়ে নিল। মুখ শক্ত করে ছেলে যেতে নিলেই পেছন থেকে নুহার কণ্ঠ শোনা গেল, তুষার ভাই। তুষার থেমে গেল, ধীরে ধীরে ঘুরে তাকালো। নুহা কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, আমি আহিরকে ভালোবাসি, ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ এই বিয়েটা ভেঙে দাও। আমি ওনাকে ভুলতে পারবো না, বিশ্বাস করো। তুষারের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আচ্ছা বলতো, কতদিন ধরে ভালোবাসিস ওকে? 1 মাস, 2 মাস, হয়তো 6 মাস? এত অল্প সময়ে তুই বলছিস ও ছাড়া বাঁচবি না তুই? জানিস আমি তোকে কতদিন ধরে ভালোবাসি? যেদিন থেকে বুঝেছি বিয়ে কি, ভালোবাসা কি, সেদিন থেকে শুধু তোকে ভালোবাসি। তাহলে আমি তোকে ছাড়া কিভাবে বাঁচব? নুহা মাথা নাড়ল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তোমার ভালোবাসা একপাক্ষিক। তুষারের চোখ দুটো ক্ষোভে জ্বলজ্বল করে উঠল। একটানে নুহার বাহু ধরে কাছে আনলো, তুই ভালোবাসবি, একটু একটু করে তুইও আমাকে ভালোবাসতে শিখবি, আমি শেখাবো তোকে। নুহা নিজেকে সারানোর চেষ্টা করলো, ক্রুদ্ধ কণ্ঠে বলল, কখনোই না, তোমার এই স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে। তুষার ঠোঁট চেপে বলল, চ্যালেঞ্জ করছিস? তোর এই 6 মাসের ভালোবাসা আমি 6 দিনেই ভুলিয়ে দিব। নুহা কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ নিচ থেকে ভেসে এলো একটা পরিচিত ডাক। আহিরের গলা, বেশ জোরে জোরেই নুহাকে ডাকছে। এক মুহূর্তেই নুহার চোখ চকচক করে উঠল, বুকের ভেতরটা ধক করে উঠল। সব বলে ছুটতে চাইল নিচে, কিন্তু ঠিক তখনই তুষার তার হাত আরো শক্ত করে চেপে ধরল। গম্ভীর চোখে তাকিয়ে বলল, তুই কিছু ভুলে যাচ্ছিস নুহা। আহিরের হাঁক ডাকে ওয়ালি পরিবার সবাই ড্রয়িং রুমে উপস্থিত হলো। সোফায় গম্ভীর মুখে বসে আছেন ফায়েজ ওয়ালি। চারপাশে নীরবতা। রৌফ মীর ধীর কণ্ঠে আশ্বস্ত করে বললেন, দেখুন, ওরা দুজন একে অপরকে ভালোবাসে। যদি বিয়ে করে সুখে থাকতে পারে তাহলে সমস্যা কোথায়? আশরাফ সাহেব তাচ্ছিল্যের দিয়ে হাসি দিয়ে উঠে বললেন, সমস্যা কোথায় বলছেন? ভুলটা আসলে আমার। শেয়ালের কাছে মুরগি রেখে দিয়েছিলাম, আপনাদের দায়িত্বে নুহাকে রেখেছিলাম, অথচ আপনারাই আমার আমানতকে খেয়ানত করেছেন। রৌফ, তোর থেকে এটা আশা করিনি। নুহা ছোট, আর তুই তার সরলতার সুযোগ নিয়ে নিজের ছেলের হাতে তুলে দিতে চাইছিস। আহির উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রৌফ মীর দ্রুত হাতে চেপে ধরে থামালেন। শান্ত গলায় বললেন, সুযোগ নেওয়া বলতে আপনি আসলে কি বোঝাচ্ছিলেন? তুই আশরাফ। ফায়েজ ওয়ালি গলা খাকারি দিয়ে আশরাফকে থামিয়ে দিলেন। বললেন, দেখুন রৌফ সাহেব, নুহা আমার একমাত্র মেয়ে, তার বাবা আমি। ফায়েজ ওয়ালি 10 গ্রামের
লেক এক নামে সেনওয়ালিদের। আমি চাই না আমার একমাত্র মেয়ে আমার থেকে দূরে যাক। আর কথায় বলে আত্মীয়রা সমানে সমানে হলে ভালো হয়। আপনারা সেদিক থেকে অনেক পিছিয়ে, বুঝতে তো পারছেন। তুষার আমার ভাইয়ের ছেলে, ছোটবেলা থেকে তাদের বিয়ে ঠিক করেছে। তার থেকে যোগ্য পাত্র আমার মেয়ের জন্য আর কি হতে পারে। একটু থেমে তিনি শৌকিসকে আহিরের দিকে তাকালেন। তাও যদি নুহা এসে আমার সামনে দাঁড়িয়ে বলে সে আপনার ছেলেকেই বিয়ে করতে চায়, তার এই বিয়েতে মত নেই, তাহলে আমি ভেবে দেখব। কেউ নুহাকে ডাকো। নুহার সাথে তুষারও এলো। আরিফা রউফ মিরকে দেখে নুহা জোর করে একটা হাসি দিয়ে বলল, কেমন আছেন আন্টি? আঙ্কেল, আপনি কেমন আছেন? বলেই থেমে গেল। হঠাৎ চোখে চোখ পড়ে গেল আহিরের। বুকটা ধক করে উঠল নুহার, সর্বনাশা দৃষ্টিতে তাকিয়ে সে। যেটার সামনে দাঁড়ানোর সাহস নুহার নেই। চোখ নামিয়ে নিল নিচের দিকে। ফাইজ মির ঠোঁটে হালকা হাসি টেনে বললেন, এই তো নুহা, তোমাকে যে জন্য ডেকেছি। এরা বলছে তুমি নাকি ওদের ছেলেকে ভালোবাসো। এই বিয়েতে তোমার নাকি মত নেই। আমি বারবারই বলেছি এই বিয়েতে তোমার মত নিয়েই হচ্ছে। তাও এরা তোমার মুখ থেকে শুনতে চাইছে। বলো, এদের বলো। নুহা বুকের ভেতর হাহাকার করে উঠল, গলা রুদ্ধ হয়ে আসছে, শব্দগুলো মুখে আটকে যাচ্ছে। ফাইজ মির আবারও চাপ দিলেন, কি হলো, বলছো না কেন? তোমার কি এ বিয়েতে মত নেই? অবশেষে অনেক কষ্টে তীব্র যন্ত্রণা নিয়ে অত্যন্ত অপ্রিয় কথাটা উচ্চারণ করল নুহা। আমার মত আছে। আহির বসা থেকে দাঁড়িয়ে উঠল। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। সোজা নুহার দিকে এগিয়ে এসে সামনে দাঁড়ালো। হোয়াট দ্য হেল ইজ দিস নুহা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? কিসের প্রতিশোধ নিচ্ছ আমার থেকে? আপনি? আহির নুহার বাহু শক্ত করে ধরে নিজের দিকে টেনে আনলো। প্রলয়ঙ্কারী কণ্ঠে চিৎকার করলো, আপনি বাধ্য? মজা করছো আমার সাথে? বিয়েতে মত আছে মানে কি নুহা? তুষার ঝাঁপিয়ে পড়ে আহিরের কলার ধরে ধাক্কা মেরে সরিয়ে দিল। চোখ রাগে জ্বলছে তার। খুব বড় কণ্ঠে বলল, আপনাদের ছেলেকে সামলান। দ্বিতীয়বার যদি এই দুঃসাহস করেন তাহলে ফল ভয়ঙ্কর হবে। কিন্তু আহির মধ্যে কোনো ভাবগতিক লক্ষ্য করা গেল না। ফের এগিয়ে এসে নুহাকে ধরল। আলতো করে একটা জাকি দিয়ে জিজ্ঞেস করলো, কেউ বাধ্য করছে তোমায়? কেউ চাপ দিয়েছে? শুধু একবার বলো, তোমার এই বিয়েতে মত নেই। আমি পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করব, তবুও তোমাকে নিয়ে যাব। কেউ আসবে না আমাদের মাঝে। বলো নুহা, আনসার মি। তুমি আমাকে ভালোবাসো না? কথা শেষ করার আগে দপ করে একটা ঘুষি পড়ল আহিরের মুখে। সে টলে গেল। আঁতকে উঠল সবাই। নুহা তড়িঘড়ি করে তুষারের হাত চেপে ধরল। তুষার ভাই, প্লিজ শান্ত হও। আমি বলছি তো, কেউ আমাকে জোর করছে না। আমি নিজে থেকে এই বিয়েতে রাজি হয়েছি। আরিফা বেগম অবাক হয়ে বললেন, নুহা, তোমার কাছ থেকে এটা আশা করিনি। কেউ যদি তোমাকে জোর করে। কথা শেষ হওয়ার আগে আহির দাঁত চেপে বলল, আম্মু, অনেক হয়েছে, চলো এখান থেকে। আহির, আমি বললাম চলো। কয়েক পা হেঁটে হঠাৎ থেমে গেল আহির। ফিরে তাকালো। এগিয়ে এসে দপ করে হাঁটু গেড়ে বসে পড়ল নুহার সামনে। কাপা হাতে নুহার কোমর জড়িয়ে ধরে ধরে মাথা ঠেকালো নুহার উদরে। কেঁপে উঠল নুহা। তুষার এগিয়ে আসতে নুহা চোখ তুলে তাকালো। একটা তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল তুষারের দিকে। তুষার মুহূর্তেই থেমে গেল। আহির বিধ্বস্ত কণ্ঠে বলল, আই লাভ ইউ নুহা। আমি সত্যিই তোমাকে প্রচণ্ড ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি ছাড়া আমি বাঁচব না। আমি ভীষণ অসহায় হয়ে গেছি। আমি জানি তুমি বাধ্য হয়ে এই কথাগুলো বলছো, কিন্তু বিয়ে কোনো খেলা নয়। যদি তুমি আমাকে ভালো না বাসতে আমি সরে যেতাম, কিন্তু এখন পারছি না। আমি শুধু তোমাকেই চাই, শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য। প্রতিটি সকালে ঘুম ভাঙার পর তোমার হাসি মুখ দেখতে চাই, তোমার সাথে ঝগড়া করতে চাই, আবার রাগ ভাঙাতে চাই, তোমার অভিমান মুছে দিতে চাই। তুমি ছাড়া আমার পৃথিবী কল্পনাও করতে পারছি না। প্লিজ আমাকে একা করো না, আমাকে এত বড় শাস্তি দিও না। আজ তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, মনে রেখো আহির আর কোনো দিন ফিরে আসবে না। আজ আমি আহির ইবনান মীর আমার অহংকার ভেঙে মাথা সর্বোচ্চ নত করে তোমার পায়ের কাছে এসেছি। এখন বলো, তুমি আর কি চাইছো? নুহা এক শুকনো ডুব গেল। চোখের কোণে জমে থাকা অশ্রুটা হাতের পিঠে মুছে নিল। গলার ভেতর ব্যথার পাথরটা সামলে নিয়ে বলল, আহির প্লিজ, আপনি ভুল করছেন। আমি আপনাকে ভালোবাসি, এটা
আপনার ভুল ধারণা। কদিন ঠিকভাবে কথা বলেছি বলেই ভালোবাসা হয়ে যায় না। আমি আপনাকে কখনোই ভালোবাসিনি। আমার এই বিয়েতে সম্পূর্ণ মত আছে। দয়া করে ফিরে যান। আহিরের মুখ তুলে তাকানো নুহার দিকে ভাঙা কণ্ঠে বলল, এই কথাটা আর একবার বলো, তুমি আমাকে ভালোবাসো না। ঘুরিয়ে পেঁচিয়ে না, সোজা সাপটা উত্তর চাই আমার। নুহার অনুভব করলো বুকের ভেতরে তীব্র জ্বালা ফোড়া। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ নামিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে ঠোঁট শক্ত করে বলল, ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি না। আহির সামান্য হাসলো, তারপর কোনো কথা না বলে এক ঝটকায় উঠে দাঁড়ালো। দ্রুত পদক্ষেপে বেরিয়ে গেল ঘর থেকে। সবাই নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আহির একবারও পেছন ফিরে তাকালো না। নুহাও দৌড়ে নিজের সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। ঘরে ঢুকে দরজাটা দপ করে বন্ধ করে দিল। হঠাৎ ভেতরে জমে থাকা সব আবেগ আগুনের মতো জ্বলসে দিতে লাগলো নুহার ভিতর থেকে। টেবিলের উপর রাখা গ্লাস ছুঁড়ে ফেলে ভেঙে ফেললো। চেয়ারে লাথি মেরে ফেলে দিল কোণে। বুক সেলফ থেকে বইগুলো একের পর এক মেঝেতে ছুঁড়ে ফেলতে লাগলো। একসময় নিজেই মেঝেতে লুটিয়ে পড়লো। এলোমেলো চুল, কাঁপতে থাকা শরীরে উন্মাদের মতো চিৎকার করে কাঁদতে লাগলো। আমি আপনাকে ভালোবাসি আহির, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। বিশ্বাস করুন, ভালোবাসি আমি। তাহলে কেন আমি আপনাকে পাবো না? কেন পৃথিবীতে আমার জীবনে শুধু কষ্টই জমা হলো? কেন আমার জীবনে এত অভিশাপ? আমি কেন সুখী হতে পারবো না? কেন? আমি আপনাকে ছাড়া বাঁচব না আহির। আপনি শুনতে পাচ্ছেন না, তাই না? আমি আপনাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। সে যেই হোক, যতই অধিকার নিয়ে আসুক, আমি পারবো না কাউকে ভালোবাসতে। বিয়ের মঞ্চে বধূ বেশে বসে থাকা নুহার কাছে চারপাশের কোলাহল, হাসি মজা, খুনসুটি অস্পষ্ট দূরের শব্দের মতো মনে হচ্ছে। পাথরের মতো অচল হয়ে বসে আছে সে। হঠাৎ বিয়ে বাড়ির জাঁকজমকের মধ্যে প্রবেশ করলো 4-5জন পুলিশ। সকলে চমকে তাকালো একে অপরের দিকে। নুহার চোখ মুহূর্তে চঞ্চল হয়ে উঠল। কিন্তু আরও চমকপ্রদ হলো পুলিশদের সঙ্গে আহিরকে দেখা। আহিরের দৃঢ় ও তীক্ষ্ণ দৃষ্টিতে নুহার দিকে তাকানো। পুনরায় পিছন ফিরে পুলিশদের উদ্দেশ্যে বলল, অফিসার, গ্রেফতার করুন আমার শ্বশুরকে। আমার অনুপস্থিতিতে উনি আমার বউয়ের অন্যত্র বিয়ে দিচ্ছেন। আহিরের কণ্ঠের গর্জন চারপাশে প্রতিধ্বনিত হলো। তারপর আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে বলল, আর তুমি? তোমার এত সাহস কি করে? আমার বউ হয়ে তুমি অন্য কারো বউ হওয়ার সাজে এখানে বসে আছো। কাকে ফাঁকি দিতে এসেছো নুহা? আমাকে নাকি নিজেকে? বিয়ের আসর সবাই উপস্থিত স্তব্ধ হয়ে গেল। কোলাহল মিলিয়ে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আহির নিঃশব্দে ছাওয়াছাই করছে। আহির আবার গর্জে উঠল। পুলিশ অফিসারদের দিকে চোখ রেখে বলল, কি দেখছেন অফিসার? এখনও দাঁড়িয়ে আছেন কেন? গ্রেফতার করুন এই শ্বশুর নামের অসুরটাকে। তাকে থানায় নিয়ে যান, সব ধরনের মামলা দেবেন, টাকা যা লাগে আমি দেব। 3-4 বছর পর্যন্ত যেন বাইরে বের হতে না পারে। ফায়েজ আলী সোয়াল শক্ত করে দাঁড়িয়ে গেলেন। নওয়াজ ছুটে এসে আহিরের কলারে ধরে দাঁত চেপে বলল, খবরদার, ফালতু কথা বলবি না। কিসের বউ তোর? একজন পুলিশ বলল, আপনি ছাড়ুন ওনাকে। আহির নওয়াজকে ধাক্কা দিয়ে থামিয়ে বলল, সবাই শুনুন, নুহা আমার বিয়ে করা বউ। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি, কাবিননামাও আছে, সংসারও করেছি। এতদিন সে আমার বাড়িতেই থাকতো। কি হলো? আপনারাই বলুন। থাকতো না? নওয়াজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কিসের বিয়ে? কোনো বিয়ে টিয়ে হয়নি, ও তো পড়াশোনার। নওয়াজ কথা শেষ করার আগে আহির একটা কাগজ দেখালো, কাবিননামা। নুহার স্বাক্ষর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মুহূর্তে নওয়াজ নুহার দিকে তাকিয়ে গর্জে উঠল, এসব কি নুহা? আমি জিজ্ঞেস করছি এসব কি? নুহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সব কিছু মিলিয়ে কিছুই মাথায় ঢুকছে না। ধীরে ধীরে এগিয়ে এসে কাগজে চোখ বুলিয়ে নওয়াজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া বিশ্বাস করো, এসব মিথ্যে। একদম চুপ। লজ্জা করলো না তোর? বাবার মান সম্মানের কথা একবারও ভাবিসনি? ইচ্ছে তো করছে তোকে। নওয়াজ নুহাকে চড়মাত্রে যেতে আহির দ্রুত তার হাত ধরে ফেলল। খবরদার, যদি নুহার গায়ে হাত তোলার চেষ্টা করেছেন, আমার স্ত্রীর গায়ে কেউ হাত তুলবে, আমি কিন্তু বরদাস্ত করব না। ও আমাকে ভালোবাসে, তাই বিয়ে করেছে, এতে দোষ কোথায়?
নুহা ধীরে ধীরে আহিরের দিকে এগিয়ে গিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। আহির চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। নুহা কাঁপা গলায় বলল, আপনি এসব কেন করছেন? কখন বিয়ে করেছি আমি আপনাকে? আমি তো আপনাকে বলেছিলাম আমি আপনাকে ভালো। আহির নুহাকে বলতে না দিয়ে বললেন, তুমি কি বলবে? জানি না ঢাকা থেকে আসার পর তোমার কি হয়েছে, জানি না তোমার বাবা ভাইয়া পরিবারের সবাই তোমাকে কি বলে আমার বিরুদ্ধে করেছে। আমরা কিন্তু একে অপরের জন্য ছিলাম নুহা। তুমি অস্বীকার করতে পারো যে তুমি আমাকে ভালোবাসো না? হঠাৎ তুষার চেঁচিয়ে উঠল, এসব নাটক বন্ধ কর, বুঝেছিস? আমি নুহাকে ভালো করে চিনি। যখন সে বলেছে এসব মিথ্যা, তখন তার মানে মিথ্যা। তুই ওকে ফাঁসানোর চেষ্টা করছিস। এইসব ভালোবাসা টালোবাসা সব মিথ্যা। আহির ব্যঙ্গাত্মক হাসল, বলল, আচ্ছা এসব মিথ্যা, তাহলে নুহাকে জিজ্ঞেস করো, সে আমাকে ভালোবাসে না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে আমার সাথে এক ঘরে রাত কাটিয়েছে। হ্যাঁ, আমরা ঠিকই শুনেছেন আপনারা। বিশ্বাস না হলে নুহাকে জিজ্ঞেস করুন। এসব কেন? এমনি কি? বিয়ে বাড়িতে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা লোকজন হঠাৎ হইচই করে উঠল। সবাই কানাঘুষা করতে শুরু করলো। ফায়েজু আলী মাথা নিচু করে ফেললেন। নুহা চোখ ঝাপসা হয়ে এলো। আচমকা আহিরের কলার ধরে বলল, কেন করলেন আহির? কী ভেবে পারলেন? আপনাকে ভালোবাসার প্রতিদান দিলেন? ছি, আমার সম্পর্কে এমন নোংরা কথা বলতে বিবেকে বাঁধল না আপনার? আমার দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে লজ্জা করলো না আপনার? আপনার মানসিকতা এতটা নীচ, আমি ভাবতে পারছি না। এসব করে কি ভেবেছেন আপনি আমাকে পাবেন? কখনোই না। আর যা করলেন আজকের পর আপনার জন্য আমার কাছে শুধুই ঘৃণা থাকবে। নুহা হাত দিয়ে চোখের পানি মুছে বলল, ভাইয়া, আব্বু, বিশ্বাস করো, হ্যাঁ আমি সত্যি এই লোকটাকে ভালোবাসতাম। একটা কারণবশত এক ঘরে থাকতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এই বিয়ে সম্পূর্ণ মিথ্যে। বাকি কথা শেষ করার আগে আচমকা একটা শক্ত স্বরের আঘাতে চুপ করে গেল নুহা। ফায়েজু আলী দ্বিতীয়বার আঘাত করার আগে নওয়াজ তাকে আটকালেন। তিনি গর্জে উঠলেন, এ আমার মেয়ে হতেই পারে না। আর যদি হয়ে থাকে আজকের পর আমি ওর মুখ দেখতে চাই না। আমি ওকে মৃত ঘোষণা করলাম। ওকে আমার চোখের সামনে থেকে বের হয়ে যেতে বলো। তারপর সবার সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে বললেন, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কোনো বিয়ে হবে না, আপনারা এখন যেতে পারেন। তবে আজ থেকে 40 দিন পর আমার একমাত্র মেয়ে 40-আয় অবশ্যই উপস্থিত থাকবেন। সবাইকে আমি খোলা নিমন্ত্রণ করলাম। কথা শেষ করে ফায়েজু আলী বাড়ির ভিতরে চলে গেলেন। নুহা দফ করে মাটিতে বসে পড়ল। আহিরও বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তুষার এগিয়ে এসে আহিরের হাত ধরে ধরল। সবাইকে লক্ষ্য করে ধীর কণ্ঠে বলল, আপনারা প্লিজ কেউ যাবেন না। আমরা ভীষণ দুঃখিত, ওদের বিয়ের বিষয়টা আমরা আগে জানতাম না, তাই এই ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা চাই আরও একবার আমাদের নুহাকে বিয়ে দিয়ে তার স্বামীর হাতে তুলে দিতে। তারপর তুষার আহিরের দিকে তাকিয়ে হালকা মৃদু হাসি দিয়ে বলল, কোথায় যাচ্ছ আহির? বউকে নিয়ে যাবে না? আচ্ছা মানলাম নুহার তুমি বিবাহিত, এক বউকে 2বার বিয়ে করতে তোমার নিশ্চয়ই আপত্তি নেই। তুমি তো ভালোবাসো ওকে। আমরা সবাই নিজের চোখে তোমাদের বিয়ে দেখতে চাই। তারপর না হয় একেবারে নিজের বউকে সাথে নিয়ে যাবে। এত কিছুর পরেও বিয়েটা হয়ে গেল। নুহার হাজার মানা সত্ত্বেও বাড়ির মান সম্মান আর বাবার মুখে কিছুটা রক্ষার্থে সবার চাপে শেষমেশ বিয়েটা সম্পন্ন হলো। কিন্তু যে বিয়ে নুহার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত হওয়ার কথা ছিল, সেটার কিছুই অনুভব করতে পারল না নুহা। যাকে সবচেয়ে বেশি চেয়েছিল আজ তাকেই বিয়ে করছে, তবুও বুক ভরে আনন্দ আসছে না। চোখে মুখে শুধু হাহাকার। আহিরের মুখেও ছিল একই রকম গাম্ভীর্য, বিরক্তি আর অস্বস্তি স্পষ্ট। অথচ আজ তো ওর খুশি হওয়ার কথা, বিয়ে করে পৃথিবীর জয় করার মতো উচ্ছ্বাস দেখানোর কথা। কিন্তু মুখভঙ্গি বলে দিচ্ছে এই বিয়ে ওর কাছেও জোর করে ছাপিয়ে দেওয়া। বিয়ে শেষ হতে তুষার গম্ভীর মুখে এগিয়ে এসে বলল,
এবার তো সত্যি কথাটা শোনা দরকার আহির। আগের বিয়ের বিষয়টা আসলে কি ছিল? আমি নিশ্চিত তোমার ওই কথিত বিয়েটা একতরফা ছিল, নুহা এতে কখনো জড়িত ছিল না। আর যে কাগজ দেখিয়েছিলে সেটা জাল, তাই না? সবার দৃষ্টি মুহূর্তেই গিয়ে পড়লো আহিরের দিকে। পরিবেশ হঠাৎই বাড়ি হয়ে উঠলো। আহির ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ঠোঁটের কোণে টানলো তাচ্ছিল্যের একরাশ হাসি। তীক্ষ্ণ দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে বলল, তোমাদের সত্যিই মনে হয় এত নাটক আমি করেছি এই মেয়েটাকে বিয়ে করে সংসার করার জন্য? ও যেটা আমার সঙ্গে করেছে, ওর মতো ছলনাময়ী কাউকে আমি শুধু ঘৃণা করি। হ্যাঁ, আমি এসব করেছি শুধু প্রতিশোধের জন্য, আমার আর আমার পরিবারের যে অপমান হয়েছিল তার জবাব দেওয়ার জন্য। যাই হোক, অন্তত এই বিয়েটা করে তোমাদের অসম্মান কিছুটা হলো ডেকে দিলাম, কিন্তু এই বিয়ে সারা জীবন বয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। খুব শীঘ্রই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। কথা বলে আহির দরজার দিকে হাঁটা দিল, কিন্তু কয়েক পা গিয়েও থেমে গেল। চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে আবারও নুহার দিকে তাকালো। নুহা উদাসীনভাবে চুপচাপ বসে আছে। চারপাশের কোনো শব্দই যেন তার কানে পৌঁছাচ্ছে না। আহির ছোট্ট এক নিঃশ্বাস ছাড়ল, তারপর বলল, আর হ্যাঁ, ওই পুলিশগুলোও ছিল নকল। তুষার, আমি ডিভোর্স পাঠানোর পর তুমি অবশ্যই ওকে বিয়ে করবে। ও তোমার মতো কারো যোগ্য। আহির ইবনে মীরের ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা ওর নেই। নোয়ার সামনে দাঁড়িয়ে পথ আটকালো, অনুনয় করে বলল, দেখো আহির, মানছি আগে অনেক কিছু ঘটেছে, কিন্তু এখন নুহা তোমার বউ। তুমি ওকে এভাবে ফেলে রেখে কিভাবে চলে যেতে পারো? আর সবচেয়ে বড় সত্যি হলো ও তোমাকে ভালোবাসে। এই বিয়েতে ওর মত ছিল না। আর কতটা ফোড়াতে চাও তুমি ওকে? এত কিছু করলে এবার অন্তত ওকে সাথে নিয়ে যাও। আহির ব্রুকুসকে বিরক্ত মুখে বলল, পথ ছাড়ুন তো। এসব সস্তার ভালোবাসা আমার একদম লাগবে না। নওয়াজ অনুরোধের সুরে বলল, আহির, আমি তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ ওকে তোমার সাথে নিয়ে যাও। জানি না এত কিছুর পর আব্বু ওর সাথে কি করবেন। মেয়েটা ছোট থেকে শুধু কষ্টই পেয়েছে। তুমি তো ওকে ভালোবাসো, তাই না? পেছন দিক থেকে রিমার ভয়ার্থ চিৎকার ভেসে এলো, ভাইয়া, নুহাপু অজ্ঞান হয়ে গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তে। চারদিক থেকে মানুষ ছুটে এলো। কেউ পানি ছিটালো, কেউ হাত পা জাকাতে লাগলো। কথাটা আহিরের কানে পৌঁছালো কিনা কে জানে। সে একবারও পেছন ফিরে তাকালো না। দ্রুত পায়ে বিয়েবাড়ির দরজা বেরিয়ে গেল। 3 দিন কেটে গেছে। আহির সব কিছু স্বাভাবিক করে আবার আগের মতো জীবনযাপন শুরু করেছে। সেদিন বেশ রাত করে ঘরে ফিরে দরজা খুলে ভেতরে ঢুকতেই খাটে শুয়ে থাকা মেয়েটিকে দেখে সে হঠাৎ থমকে গেল। গায়ে কম্বল জড়িয়ে গভীর ঘুমে ডুবে আছে নুহা। আহিরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। প্রথমে ভেবেছিল এটা নিশ্চয়ই কোনো ভ্রান্তি। গত কয়েকদিন ধরে মাথার ভেতর জটতা অস্থিরতা জমেছে, তারই প্রতিচ্ছবি। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকতেই বুঝলে এ ভ্রম নয়, এ সত্যি। মুহূর্তে প্রচণ্ড রাগ আর ক্ষোভ তার ভেতর দাউ দাউ করে জ্বলে উঠল। দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ করে দিয়ে গর্জে উঠল, আম্মু, আম্মু, কোথায় তুমি? চিৎকার শুনে রান্নাঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে এলেন আরিফা বেগম, মুখে বিস্ময়। আহির এগিয়ে গিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, ওই মেয়েটা আমার ঘরে কি করছে আম্মু? আমি ওকে। কথাটা শেষ করার আগে আহিরের গালে প্রচণ্ড জোরে সর বসালেন আরিফা বেগম। মুহূর্তে আহির স্তম্ভিত হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল, চোখে অবিশ্বাস। আরিফা বেগমের তীব্র ক্ষোভ নিয়ে বললেন, তুই যে আমার ছেলে, এটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। এমন নোংরা কাজ করার সাহস কোথা থেকে ফেলি? এই শিক্ষায় তোকে বড় করেছি আমি, তোর মতো ছেলেকে পেটে ধরেছি, এই ভেবেই লজ্জায় মরে যাচ্ছি আমি। আহির দাঁতে দাঁত চেপে বলল, তুমি শুধু আমার দোষটাই দেখছো আম্মু, আর ওর পরিবার আমার সাথে যা করেছে সেটা কি? আচ্ছা, বাদ দাও সেসব। আমি শুধু একটা জিনিস জানি, ওর সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। হয়তো ও থাকবে, নয়তো আমি। আরিফা বেগম গর্জে উঠলেন। মেয়েটা মরতে বসেছিল আহির, হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছিল ও। আমি ওকে সেখান থেকে তুলে এনেছি। এখনও তুই নিজের নিকৃষ্ট কাজের পরিণতি বুঝতে পারছিস না? ঠিকমতো খাওয়া দাওয়া না করা আর অতিরিক্ত মানসিক চাপে মেয়েটা ভীষণ দুর্বল হয়ে পড়েছে। হাসপাতালে টানা 2 দিন ছিল। ডাক্তাররা বলেছে শারীরিকের চিকিৎসার পাশাপাশি ওকে মানসিকভাবে সুস্থ রাখা এখন সবচেয়ে বেশি জরুরি। আর এই সময়ে ওর এই নির্বোধ অহংকারে বাবা ঘোষণা দিয়েছে মেয়ের জন্য তার ঘরে আর কোনো জায়গা নেই। গ্রাম জুড়ে মানুষ নানা রকম কথা
বলছে তুই যেসব বলেছিস আর করেছিস তার ভিত্তিতে মেয়েটাকে বাজেভাবে কথা বলে অপমান করছে। তবু থাকার জায়গার অভাব ছিল না ওর। ওর ভাই চাইলে ওকে জোর করে বাড়িতে রাখতে পারতো, কিন্তু এই অবস্থায় মানুষের এসব কটু কথা ওকে আরও ভেঙে ফেলতো। ওর ভাই নিজে আমাকে ফোন করে অনুরোধ করেছে আমি যেন নুহাকে এখানে নিয়ে আসি, কারণ ওর বিশ্বাস তোর সামনে থাকলে নুহা মানসিকভাবে সুস্থ হবে। এসব বেপরোয়া কাজের প্রভাব মেয়েটার জীবনে কতটা ভয়ঙ্করভাবে পড়েছে তা তুই বুঝতে পারছিস। আশা করি তোকে আলাদা করে বোঝাতে হবে না, তুই নিজেও তো ডাক্তার। কথাগুলো শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল আহির, চোখে মুখে হালকা দ্বিধা। তারপর মুহূর্তে নিজের অভিব্যক্তি কঠিন করে বলল, তুমি শুধু আমার ভুলটাই দেখছো আম্মু, নুহা তার পরিবারের ভুলগুলো দেখছো না কেন? তারা কিভাবে কিভাবে তোমাদের অপমান করতে পারে? ওরা তোমাদের অপমান করেছে, আমাকে ঠকিয়েছে, আর আমি চুপচাপ মেনে নেব? ও আমাকে রিজেক্ট করে কিভাবে অন্য কাউকে বিয়ে করতে গেল? আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম, ব্যাস। ভুল কোথায় করেছি? আমি শুধু বিয়ে করেছি আর রেখে এসেছি, এইটুকু অপমান ওদের প্রাপ্য ছিল। আর হ্যাঁ, ওর সেই হবু বর, তাও একটা ঘুষি পাওনা আছে আমার কাছে। সময় হলো ওটাও ফেরত দেব। আরিফা বেগম ক্রোধ ভরা চোখে তাকালেন, কণ্ঠে আরও ভারী হলো, তোর সাথে যুক্তি করা বৃথা, যা হয়েছে হয়ে গেছে। কিন্তু মনে রাখিস, আজ থেকে নুহার সাথে কোনো রকম বাজে ব্যবহার সহ্য করব না। মেয়েটা অসুস্থ, ওকে আগে সুস্থ করা আবশ্যক। সকাল থেকে আবার জ্বর এসেছে, ডাক্তাররা বলেছিল হাসপাতালে রেখেই চিকিৎসা করা উচিত। আমি জোর করে এখানে এনেছি। ওই পরিবেশে মেয়েটা আরও ভেঙে যেত। তাছাড়া ডাক্তার তো আমার ঘরেই আছে, তুই গিয়ে একবার ওর জ্বরটা চেক কর। আহির একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়ির দিকে হাঁটা দিল, মুখ ঘুরিয়ে নিচু স্বরে বলল, আমি ডাক্তারি ছেড়ে দিয়েছি আম্মু, ওর জন্য অন্য ডাক্তার ডেকে আনো। আরিফা বেগম তীক্ষ্ণ চোখে তাকালেন, তারপর রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, ফ্রেশ হয়ে ওকে একবার চেক করে দেখবে, তারপর নিচে আয়, আমি খাবার বাড়ছি। আহির নিরাসক্ত কণ্ঠে উত্তর দিল, আমার খিদে নেই। আহির ঘরে ঢুকতে চমকে দাঁড়ালো। খাটে আধশোয়া নুহা বালিশে পিঠ ঠেকিয়ে বসে আছে, পাশে চেয়ার টেনে বসে আছে আরস। দুজনের কথোপকথনে নুহার ঠোঁটে এক টুকরো মৃদু হাসি। দরজার পাশে দাঁড়িয়ে আহির শোনার চেষ্টা করলো, কি এমন মজার কথা চলছে? নুহা অবাক দৃষ্টিতে আরসের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি আমাকে মিস করেছিলে? বিশ্বাসই হচ্ছে না, তুমি তো আমাকে একদম একদম অপছন্দ করতে। আরস চশমাটা আঙ্গুল দিয়ে ঠিক করলো, গম্ভীর মুখে বলল, হ্যাঁ, প্রথমে তোমাকে ভালো লাগেনি, কিন্তু ধীরে ধীরে আই থিঙ্ক আই লাইক ইউ। তুমি আসলে মোটেও খারাপ না, বরং দেখতে একেবারে পুতুলের মতো। তার থেকেও সুন্দর তোমার ব্যবহার। জানো, আমার ক্লাসের সব মেয়ের থেকেও তুমি সুন্দর। আর তুমি যতটা আমাকে ছোট ভাবো, আমি আসলে অতটা ছোট নই। আমি তোমাকে নোটিস করি। নুহা মৃদু হেসে বলল, ধন্যবাদ ছুটু। আরস কপাল কুঁচকে বলল, ধন্যবাদ কেন? আর তুমি আমার নামটা পছন্দ করো না বুঝি? ঠিক আছে, মানছি আমি তোমার থেকে বয়সে ছোট, কিন্তু সামান্য ছোট। নুহা মুচকি এসে মাথা নেড়ে বলল, সামান্য নয়, তুমি অনেকটা ছোট। আরস দম নিল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ব্যাড লাক আমার। আরেকটু বড় হলে কোনোভাবেই তোমাকে ভাইয়ার জন্য স্যাক্রিফাইস করতাম না। আচ্ছা, তুমি ভাইয়াকে কেন চুজ করলে? তোমার নিজের বয়সী কাউকে তো পেতে পারতে। ভাইয়া তো প্রায় বুড়ো হয়ে গেল। নুহা হঠাৎ খিলখিল করে হেসে উঠল। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আহিরের চোখ মুহূর্তেই বড় হয়ে গেল। দরজায় নক করলো। নুহা চমকে উঠে মুহূর্তে মুখ গম্ভীর করে ফেলল। আহির ঘরে ঢুকে গম্ভীর দৃষ্টিতে আরসের দিকে তাকালো, কণ্ঠ শক্ত করে বলল, তোর পড়াশোনা নেই? পরের সপ্তাহেই তো তোর পরীক্ষা, পড়াশোনার বদলে এখানে গল্পগুজব করছিস কেন? আরস চশমাটা ঠিক করে শান্ত কণ্ঠে বলল, ভাইয়া, তুমি ভালো করেই জানো আমি এক সপ্তাহ না পড়লেও 90+ মার্কস পাবো। শুধু বাড়াবাড়ি করে চিন্তা করছো। নুহা অসুস্থ, আমি ওকে সঙ্গ দিচ্ছি। আর হ্যাঁ, আমি তোমার উপর রেগে আছি, নিজের একমাত্র ভাইকে ধোকা দিয়ে, না জানিয়ে তারই পছন্দের মেয়েকে বিয়ে করে ফেললে। এটা কতটা লজ্জাজনক কাজ জানো? আহিব ব্রুকুসকে তাকিয়ে আরসের কান টেনে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, খুব সাহস বেড়েছে না তোর?
ভাইয়ের সাথে বেয়াদবি করছিস? বয়স কত তোর? এই বয়সে পড়াশোনার বদলে মেয়ে দেখা হচ্ছে। আর কি বলছিলে? আমি বুড়ো? আরুষ বিন্দুমাত্র বরকালো না, গম্ভীর স্বরে বলল, ভুল হয়ে গেছে ভাইয়া, সরি, কিন্তু বড় হয়েছে বলে যা খুশি তাই করবে? আমি ভুল বললে আমাকে একটা চড় মারতে পারতে, কিন্তু একটা লেডিসের সামনে কান ধরা, এটা কি তোমার মানায়? তোমারই জানা উচিত কারো কথা লুকিয়ে শোনা অন্যায়। আর নুহাকে ওই অবস্থায় ফেলে আসাটা ভুল ছিল তোমারই। তোমার জায়গায় আমি হলে ওকে কোলে করে নিয়ে আসতাম। না চাইতেও আহিরের হাসি পেল। হাসিটা লুকিয়ে ফেলল সে। মুখ গম্ভীর রেখে আরসের কান ছেড়ে দিয়ে বললে, তোকে সরিয়ে লাল করে দেওয়ার আগে এক্ষুনি বের হয়ে যা ঘর থেকে। আরও চশমা আবার চোখে ঠিক করে নিল। তারপর নুহার দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, তুমি শুয়ে পড়ো নুহা। কেউ যদি তোমাকে বিরক্ত করে চুপচাপ উঠে আগের ঘরে চলে যাও। আমি তোমাকে চিনি, তুমি খুব স্ট্রং, কারো কথায় মন খারাপ করবে না। তোমাকে হাসি খুশি সবচেয়ে ভালো লাগে। নুহা চোখ নামিয়ে মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল। আরুষ বেরিয়ে যাওয়ার আগে আহিরের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আহির সেই দৃষ্টি লক্ষ্য করলো, তবে কিছু না বলে শুধু চুপচাপ তাকিয়ে রইল। আরুষ বেরিয়ে গেল। আহির পেছনে ঘুরে তার চলে যাওয়া দেখলো। তারপর একবারও নুহার দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল। নুহা আহিরে যাওয়ার দিকে তাকিয়ে এক লম্বা দীর্ঘশ্বাস ফেলল। এই মানুষটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না তার, অথচ এখন তার সাথে এক ঘরে থাকতে হচ্ছে। আন্টির জন্যই এই বাড়িতে আসতে হলো। তবুও নুহার মাথায় ঢুকলো না কেন উনি জোর করে এই ঘরে থাকতে বললেন। আগের ঘরে থাকলেই তো হতো। আহিরকে ভাবলেই বুকটা ভার হয়ে আসছে। এমন একটা কাজ সে করতে পারে তা নুহা ভাবতেও পারেনি। ভাবনার গোর ভেঙে গেল দরজার শব্দে। আহির ঘরে ঢুকতে নুহা হঠাৎ কেঁপে উঠল। তড়িঘড়ি করে চাদর টেনে মুখটা অর্ধেক ডেকে অন্যদিকে ফিরিয়ে শুয়ে পড়ল। আহির আর চোখে নুহার দিকে তাকিয়ে দরজা বন্ধ করে সোফায় গা এলিয়ে দিল। সারাদিন নতুন চাকরির অভিজ্ঞতা ক্লান্তি বাড়িয়ে দিয়েছিল তার উপর। এই মেয়েটার উপস্থিতি তাকে আরও অস্থির করে তুলছে। খাটের মাঝখানে নুহাকে দেখে বিরক্তি শুনে গেল আহিরের মনে। এখন কি তবে খাটেও শুতে পারবে না? নুহাকে দেখলে বুকের ভিতরে তীব্র ক্ষোভ বেরিয়ে আসতে চাইছে। একবার মনে পড়ল নুহার জ্বরের কথা, কিন্তু সঙ্গে সঙ্গে রাগ আর ইগো আহিরকে গ্রাস করলো। এই মেয়ে তার কোনো সেবার যোগ্য না, থাকুক যেভাবে খুশি। শেষমেশ সোফায় টান টান হয়ে শুয়ে পড়ল আহির, কিন্তু বলিষ্ঠ বিশাল শরীরটা সোফায় পুরোপুরি মানল না। তার কষ্ট হচ্ছিল বেশ। চোখ বুঝতে ঘুম এসে হানা দিল। হঠাৎ ঘুমের ঘোরে হাতের আগাতে টেবিলে রাখা কাছের শোপিস মেঝেতে পড়ে ভেঙে গেল। আতকে উঠে বসলো আহির। নিজের উপরই রাগ হলো, এভাবে কি ঘুমানো যায়? বিরক্ত চোখে খাটের দিকে তাকাতেই ড্রিম লাইটের হালকা আলোয় নুহার মুখটা ধরা পড়ল তার চোখে। নুহা মুখ ঘুরিয়ে আহিরের দিকে শুয়েছিল, ঠোঁট লড়ছে, ঘুমের মধ্যে যেন কিছু বলছে। না চাইতো আহির এগিয়ে গেল। কপালে হাত রাখতে টের পেল তাপমাত্রা বেড়ে গেছে, জ্বরটা প্রচণ্ড। এক দীর্ঘশ্বাস ফেলে তাড়াতাড়ি জলপট্টি বানিয়ে এনে নুহার পাশে আতশোয়া হয়ে বসে পড়ল। বিরক্ত মুখে হলেও যত্ন নিয়ে জলপট্টি দিতে লাগলো। অজান্তে চোখ পড়ে গেল নুহার মুখে। শুকিয়ে যাওয়া চেহারা, প্যাকাশে ঠোঁট, কেমন অচেনা মনে হচ্ছিল। রাগটা তরতর করে ভাড়ল আহিরের। ভাবলো আমাকে নিয়ে এত ভাবতো, তাহলে ডাং ডাং করে বিয়ে করতে গেল কেন? নুহা তখনও ঘুমের ঘুরে বিড়বিড় করে কিসব বলছে। আহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে ছেড়ে বিয়ে করতে গেলে কেন বলো তো? আনসার মি। এত বিশাল কারণটা কি ছিল? তোমাকে একদম বেচারি মনে হয় না। তাহলে আবার বলবে না আমাকে ভালোবাসো না? আমাকে ছাড়া কেমন ছিলে বোঝা যাচ্ছে। তুমি নিজের চেহারা একবার আয়নায় দেখে নিও। কেমন হাল করেছো বেয়াদব! আমাকে রিজেক্ট করলে, অপমান করলে, ধোকা দিলে, তাও ইগো কমেনি তোমার। উল্টো এখন আমাকে দিয়ে সেবা করাচ্ছ। ইচ্ছে করছে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিই তোমাকে।
কিন্তু আমি নেহাত। হঠাৎই ঘুমের ঘুরে নুহা আলতো করে হাত বাড়িয়ে আহিরের গলা জড়িয়ে ধরল। আহির থমকে গেল মুহূর্তে। হঠাৎ পাওয়া স্পর্শ বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপন তুলল। নুহার মুখের দিকে তাকালো। গভীর ঘুমে ডুবে আছে মেয়েটা, ছোট্ট একটা শিশুর মতো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আহির একটু সন্দেহ হলো, নাটক করছে না তো। এক মুহূর্তে দোটানায় ভুগল। ইচ্ছে করেই নুহাকে আরেকটু কাছে টেনে নিল সে। ধীরে ধীরে ঝুঁকে নুহার গাড়ে মুখ গুজে আলতো করে ঠোঁট ছোঁয়ালো সেখানে। নুহা তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঘুমের ভেতর থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরল আহিরকে। মনে হলো ভয় পাচ্ছে আহিরকে হারানোর, যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। আহির অবাক হয়ে স্থির হয়ে গেল। বুকের ভেতর যে জ্বরটা ছিল তা হঠাৎ থেমে গিয়ে অন্য এক শান্তি নেমে এলো। নুহার নিঃশ্বাসে উষ্ণতা তার মুখে স্পর্শ করছে। চোখ বন্ধ করল আহির। অনেক দিন পর মনে হলো এই মেয়েটার স্পর্শে যেন বুকের সমস্ত যন্ত্রণা খানিকটা হলেও গলে যাচ্ছে। কিন্তু মুহূর্তেই কিছু তিক্ত স্মৃতিচারণ হতে আহিরের মুখ কঠিন হয়ে উঠল। আবার মনে মনে বলল, এসবের সত্যিটা বদলাবে না নুহা। তবুও একটা গভীর নিঃশ্বাস ফেলল আহির। নুহার হাতটা সরাতে গিয়েও শেষমেশ কিছু করল না, চুপচাপ শুয়ে রইল। সকাল সকাল নুহার ঘুম ভাঙল আরিফা বেগমের টাকা ডাকিতে। আদু ঘুম চোখ মেলে উঠে বসল সে। মাথাটা ভারী লাগছে। আরিফা বেগম পাশে বসে তার কপালে হাত রেখে জ্বর চেক করলেন। উদ্বিগ্ন মুখে বললেন, জ্বর তো বেশ, তুমি আস্তে আস্তে ফ্রেশ হয়ে নাও। আমি আহিরকে বলছি আমরা এখনই হাসপাতালে যাব। নুহা তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বলল, আন্টি প্লিজ আপনি ব্যস্ত হবেন না, হাসপাতালে যাওয়ার দরকার নেই, আমার যেতে ইচ্ছে করছে না। আরিফা বেগম আবার নুহার কপালে হাত রেখে বললেন, জ্বরটা বেশি। আর আন্টি কি? হ্যাঁ, আম্মু বলবে, আমি কিন্তু ভীষণ রাগ করব। নুহা চোখ ঝাপসা হয়ে উঠল। বেজা হাসি দিয়ে মাথা নেড়ে হাঁ বোঝালো সে। আরিফা বেগম উঠে দাঁড়ালেন, বললেন, হাঁ হলে তুমি ধীরে ধীরে ফ্রেশ হয়ে নিচে আসো। আমি ডাক্তারকে ফোন করে জেনে নিচ্ছি কি ওষুধ দেওয়া যায়। কাউকে দিয়ে আনিয়েও নেব। আর একা নিচে নামতে কষ্ট হলে কাউকে ডাকবে। আজ তো শুক্রবার, সবাই ঘরেই আছে। নুহা নীরবে মাথা নেড়ে দিল। আরিফা বেগম টান পা ফেলে বেরিয়ে গেলেন ঘর থেকে। বিছানা থেকে নামতেই গিয়ে হঠাৎ নুহার মনে পড়ল আহিরের কথা। চোখ সরল সোফার দিকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুকটা পুরো। মনও বার হয়ে গেল। সারা রাত লোকটা সোফায় ঘুমিয়ে কাটিয়েছে শুধু তার কাছ থেকে দূরে থাকার জন্য। অথচ তার তো উচিত ছিল নুহার মাথাটা বুকের কাছে টেনে নিয়ে শান্তিতে ঘুম পাড়ানো। মাথায় হাত বুলিয়ে দিয়ে নুহার যন্ত্রণায় ভরা মনটা একটু শান্ত করা। চোখ ভিজে উঠল নুহার। হ্যাঁ, ভুল হয়েছিল তার, তাই বলে এতটা ঘৃণা? একবারও জিজ্ঞেস করতে পারলো না, তুমি কেমন আছো নুহা? ভালোবাসা কি এত দ্রুত শেষ হয়ে যায়? ভাবতে ভাবতে নুহা ফুপিয়ে কেঁদে ফেলল। দরজায় দাঁড়িয়ে আহির মুহূর্তের জন্য থমকে গেল। তারপর শব্দ করে ভেতরে ঢুকতে নুহা তাড়াহুড়ো করে চোখের পানি মুছে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিন্তু দুর্বল শরীর নিয়ে বেশি দূর যাওয়া হলো না। আচমকাই মাথা ঘুরে পুরো শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল সে। হঠাৎই একজোড়া শক্ত হাত তাকে আঁকড়ে ধরল। চোখ মেলে সামনের মুখটা দেখতে বুকটা হাহাকার করে উঠল নুহার। আহির চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। নুহার ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই লোকটার চোখে কেন আজ বিরক্তি? কেন নেই সেই একটু উদ্বেগ? নুহা কি সত্যিই তার কাছে এতটা অপ্রিয় হয়ে গেছে? অভিমানী মন নিয়ে নুহা নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়াতে চাইল, কিন্তু শরীরটা আবারও দুর্বল হয়ে উঠল। এবারও আহিরি তাকে আঁকড়ে ধরল। বিরক্তির সঙ্গে ভেতরে জমে থাকা অসহায়তা মিলেমিশে সে হঠাৎই গভীর দীর্ঘশ্বাস ফেলল। সেই দীর্ঘশ্বাস কানে পৌঁছাতেই বুকটা হু হু করে উঠল নুহার। কোনো কিছু না বলে আচমকা নুহাকে পাঁজাকলো করে তুলে নিল আহির। বুকের ভেতরটা দ্রুত বেগে দগদগ করে উঠল নুহার। তবু স্তব্ধ হয়ে আহিরের কঠিন মুখের দিকে তাকিয়ে থাকলো। অথচ আহির একবারও চোখ ফেলালো না তার দিকে। ওয়াশরুম থেকে বের হতে নুহা দেখলো আহির এখনো দাঁড়িয়ে আছে বাইরে। দরজাটা সে বন্ধ করে ছিল বটে, কিন্তু আহির হাতে রেখে দিয়েছিল যাতে পুরোপুরি লক না হয়। নুহা বুঝে থাকলেও কিছু বলেনি। আহির যেতে তার জন্য অপেক্ষা করেছে, এটাই তো বড় কিছু। তবে পুরোপুরি খুশি হতে পারল না নুহা। আহির তো বলেছিল সে ডাক্তার, রুগীদের সাহায্য
করা তার দায়িত্ব। নুহার জায়গায় অন্য কেউ হলেও হয়তো এটাই করতো। নুহা বের হয়ে আসতে আহির এগোতে চাইল। নুহা হাত তুলে তাকে থামিয়ে দিল। ধীরে ধীরে নিজেই পা টেনে বিছানায় এসে বসলো। তারপর হেলান দিয়ে আধশোয়া হয়ে পড়ল। আহির একবার অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার দিকে, কিছু বলতে চেয়েও আবার গিলে ফেলল। হঠাৎই কণ্ঠে অকারণ রুক্ষতা এনে জোরে ডেকে উঠল, আরস, নিচ থেকে আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয় তো, দ্রুত। কথাটা বলে আহির গিয়ে দপ করে সোফায় বসল। কিছুক্ষণের মধ্যে আরস এসে হাজির হলো, ট্রে হাতে কফির মগ। টেবিলে রাখতে আহিরের চোখ পড়ল। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, কফি এভাবে ছড়ালো কি করে? আরস ভ্যাবাচ্যাকা খাওয়া মুখে গম্ভীরভাবে বলল, তাড়াতাড়ি আসতে গিয়ে এমন হয়েছে। আচমকা আহির উঠে দাঁড়িয়ে ধমকে উঠল, একটা কাজও ঠিকমতো করতে পারিস না? কে তোকে বলেছে তাড়াহুড়ো করে আসতে? যদি পড়ে যেতিস, হাতে পায়ে আঘাত পেতিস না? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। এই পাকনামি আমার একদম পছন্দ না আরস। যদি ফের আমার থেকে বেশি বোঝার চেষ্টা করিস তো চড়িয়ে লাল করে দেব, নয়তো উপরে তুলে একটা আছাড় মারব। কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল আরসের মনে। মুখ চুপসে গেল। আহির সাধারণত তাকে এভাবে বকাঝকা করে না। এই তুচ্ছ ব্যাপারে এতটা দমক সে কল্পনাই করেনি। চোখের পানি ভরে উঠল, চাইল। কাঁদো কাঁদো গলায় বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আহির কিছুক্ষণ নীরব রইল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে স্বরটা একটু নরম করে বলল, ঠিক আছে, যা, পরের বার খেয়াল রাখবি। কফির মগ হাতে তুলে নিয়ে আর কিছু না বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল আহির। পিছনে নুহা বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সেই চলে যাওয়া পায়ের শব্দের দিকে। বিকেলের দিকে নওয়াজ এলো, সাথে নুহার দাদি লতিফা বেগম আর তার যা আনিকা বেগম। দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব সম্পর্ক। প্রায় একসাথে চলাফেরা করেন তারা। সাথে রিমাও এসেছে। লতিফা বেগমের বয়স হয়েছে, একা চলাফেরার অসুবিধা হয়। মূলত নাতনিকে দেখতেই তিনি এসেছেন। বসার ঘরে সবাই বসেছে, নুহাও পাশে আছে। শরীরটা এখন কিছুটা ভালো, জ্বরও অনেকটা কমে গেছে। গল্পের ফাঁকে আনিকা বেগম আহিরকে দেখতে চাইলেন। আরিফা বেগম সঙ্গে সঙ্গে আরসকে বললেন আহিরকে ডেকে আনতে। নুহার বুক ধড়ফড় করতে লাগলো। যদি আহির আসতে অস্বীকার করে বসে বা রাগের বসে উল্টোপাল্টা কিছু বলে, তাদের অপমান করে। এমনিতেই ওরা চিন্তিত। সে একদম চায় না নওয়াজ বা বাড়ির কেউ জানুক আহির কেমন ব্যবহার করছে তার সঙ্গে। কিন্তু নুহার আশঙ্কা ভুল প্রমাণিত হলো। আহির বেশ স্বাভাবিক ভঙ্গিতে ঘরে ঢুকলো, সবাইকে সালাম করলো আর লতিফা বেগমের ডাকে তার পাশে গিয়ে বসলো। নুহা হালকা শ্বাস ছাড়লো। আনিকা বেগম খিলখিলিয়ে হেসে বললেন, আসলে বিয়ের দিন তোমাকে এক ঝলক দেখেছিলাম, কিন্তু আপা, মানে তোমার দাদি শাশুড়ি দেখতে পারেননি। তখন তো তিনি বাড়ির ভেতরে ছিলেন। পরে যখন শুনলেন তখন অস্থির হয়ে পড়েছিলেন। নুহাকে হাসপাতালে আনার পর থেকে আমরা অনেক ভয় আর চিন্তায় ছিলাম। যখন আপা জানলেন নওয়াজ নুহাকে তোমাদের বাড়িতে রেখে গেছে, তখন তো আরও অস্থির হয়ে পড়লাম। তাই দেখা করে থাকতে পারলাম না। আমাদের আশায় তোমাদের খারাপ লাগছে না তো? আরিফা বেগম মিষ্টি এসে বললেন, সে কি কথা চাচি আম্মা, খারাপ লাগবে কেন? এটা তো আপনাদের নাতনির শ্বশুর বাড়ি, মানে ওর নিজের বাড়ি। আপনারা যখন খুশি আসবেন। বরং এসেছেন বলে আমরা ভীষণ খুশি। নাত জামাই দেখতে চাইছিলেন, এখন আপনারা নাত জামাইকেও দেখুন, পছন্দ হয় কি না। লতিফা বেগম চোখ কুঁচকে আহিরের দিকে তাকালেন, বললেন, তা নাত জামাই পড়াশোনা জানে তো? আহির খানিকটা অবাক হয়ে তাকালো, তারপর মাথা নাড়ল সম্মতিসূচক ভঙ্গিতে। আনিকা বেগম বললেন, কত দূর পড়েছ বাবা? মেট্রিক পাস করেছে তো? আমাদের নুহা কিন্তু অনেক দূর পড়ছে। তোমাদের বাড়িতে তো পড়াশোনার জন্যই যাতায়াত শুরু করেছিল, মাঝখান থেকে তোমার সাথে। যাকগে, এসব বাদ দাও। তুমি বলো, পড়াশোনা কত দূর করেছ? অবশ্য যদি আংটি সোনার হয়, তবে দেড়াতেও ক্ষতি কি? আহির চোখ তুলে মায়ের দিকে একবার করুণ ভঙ্গিতে তাকালো। পাশে পাশে আরিফা বেগম আর আরস ঠোঁট টিপে হাসি চাপার চেষ্টা করছে। নওয়াজ আনিকাকে বেগমকে থামালো, বলল, দাদি, এসব কী সব প্রশ্ন করছো? ও ডাক্তারি পড়া শেষ করা একজন ডাক্তার। লতিফা বেগম চোখ কপালে তুলে বললেন, ডাক্তার? আচ্ছা, তাইলে তো অনেক লেখাপড়া করেছো বাসা। তাহলে তো তোমার বয়স
থাক, বয়স টয়স বাদ দাও। বলো তো তুমি কিসের ডাক্তার? মানে ডাক্তার তো অনেক রকম হয় শুনেছি, এই যেমন গরু ছাগল হাঁস মুরগি, আবার মানুষের ডাক্তার। নুহার ভীষণ হাসি পেল, তবু আহিরের মুখের দিকে তাকিয়ে কোনো মতে মুখ শক্ত করে বসে রইল। মনে মনে ভয়ও হচ্ছিল আহির যদি রাগই কিছু বলে বসে, কিন্তু আহির রাগ না করে শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি আসলে ডাক্তারিটা একটা কারণে মাঝপথে ছেড়ে দিয়েছি। এখন ছোটোখাটো একটা চাকরি করছি। জানি আমি আপনাদের নাতনির যোগ্য নই। তাই আনিকা সঙ্গে সঙ্গে কথার মাঝে থামিয়ে দিলেন। মায়াভরা দৃষ্টিতে আহিরের মাথায় হাতে বুলিয়ে বললেন, থামো তো বাবা, এত কথা বলতে হবে না। নাচ জামাই মাশাল্লাহ সুন্দর আছে, নুহার সঙ্গে মানিয়েছেও দারুণ, কাজকর্ম তো করছে। সবচেয়ে বড় কথা, আমাদের নাতনিকে ভালোবেসে বিয়ে করেছে। ওরা সুখী হলে আমাদেরও সুখ। তুমি আমাদের কথায় কষ্ট পেও না দাদু। ফায়েজের কথা মনে ফুসে আমার নাতনিকে কষ্টও দিও না। মেয়েটা ছোটবেলা থেকে মায়ের আদর পায়নি, বাবার আদরও না, অথচ বাবার প্রতি তার ভালোবাসা অফুরন্ত। বাবা বললে জান দিতে প্রস্তুত। তুমি ওর খেয়াল রেখো দাদু। আহির মৃদু হেসে মাথা নেড়ে নিশ্চুপ রইল। সন্ধ্যার দিকে ওরা বিদায় নিল। আরিফা বেগম বারবার আটকালেও নওয়াজ থাকতে রাজি হলো না। ওনারা এসেছিল ফায়েজ ও আলীদের সঙ্গে মনোমালিন্যের মাঝেই, থেকে গেলে তার রাগ হয়তো আরও বাড়ত, তাই দ্রুত ফিরে গেল। রাতের খাবার শেষ হতেই আহির নিজের ঘরে চলে গেল। বসার ঘরে রয়ে গেল নুহা। সোফায় বসা আরিফা বেগমের কোলে মুখ গুজে ফুপিয়ে কেঁদে চলেছে সে। পাশে বসা আরস টিভির দিকে তাকিয়েছিল বিরস মুখে। মাঝে মাঝে গান গুড়িয়ে দুঃখ ভরা চোখে নুহাকে দেখছে। আরিফা বেগম অনেক বোঝানোর চেষ্টা করলেও তবুও কোনো ফল হলো না। খাবার টেবিল আহিরের বলা কিছু কথা যেন নুহার বুকটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে বারংবার। তখন টেবিলে বসে আরিফা বেগম যখন হাসি মুখে রৌফ মিয়ার সঙ্গে নুহার দাদিদের কথা বলছিলেন, ওরা না থাকার আক্ষেপ করছিলেন, তখন হঠাৎ আহির বলল, তাদের তো যাওয়ারই ছিল আম্মু। আমাদের মতো ছোট লোকের বাড়িতে তারা কি থাকতে পারে? কিন্তু আমি একটাই বুঝলাম না, তারা নিজেদের দামির রত্ন মানে নাতনিকে কেন রেখে গেল? কার ভরসায়? আমি তো স্পষ্ট বলেই দিয়েছি, এই বিয়ে আমি সারা জীবন বয়ে বেড়াতে পারবো না। সময় হলে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আর আমার সিদ্ধান্ত একই আছে। তোমার অসুস্থ মেহমানকে তো এখন বেশ সুস্থই মনে হচ্ছে, তাহলে ওনাকে তার জমিদার বাপের বাড়ি পাঠিয়ে দিলে না কেন? যত তাড়াতাড়ি সম্ভব তাকে পাঠিয়ে দিও। কথাগুলো যেন নুহার বুকের ভেতর থেকে সদ্য ফুটতে শুরু করা হাসিটাকেই কেড়ে নিল। কোথাও না কোথাও তার মনে হচ্ছিল আহির হয়তো কেবল অভিমান করছে, সময় হলে তা কাটবেই। কিন্তু সব ভাবনাই মুহূর্তেই মিথ্যে প্রমাণিত হলো। নির্বিকার ভঙ্গিতে উঠে চলে গেল আহির। নুহার জন্য রেখে গেল একরাশ বুক ভরা ক্ষত। আরিফা বেগম নুহার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখো মা, সম্পর্কে মান অভিমান থাকে, একজন বেঁকে বসলে আরেকজন নরম হতে হয়। তুমি যদি একটু ইগো ছাড়ো, দেখবে ধীরে ধীরে মনোমালিন্য মিটে যাবে। কিন্তু দূরে থাকলে দূরত্ব কেবল বাড়বে। তুমি আহিরকে ভালোবাসো, তাই না? আমার ছেলেও তোমাকে ভালোবাসে। আর এখন তো তোমরা স্বামী স্ত্রী। সে মুখে যতই বলুক বিয়ে ভাঙবে, আমি বিশ্বাস করি আহির বিয়েটা ভাঙবে না। ঘরে যাও, অনেক রাত হয়েছে। তুমিও অসুস্থ, ঘুমটা জরুরি মা। কথাগুলো বলে তিনি আরশকে জোর করে নিয়ে ভেতরে চলে গেলেন। রয়ে গেল নুহা একা। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর ধীরে ধীরে গিয়ে ঘরে ঢুকলো নুহা। ঘরের আলো নিভানো। হালকা ড্রিম লাইটের আলোয় দেখা গেল আহির বিছানার ওপাশ ফিরে শুয়ে আছে। মনে হলো ঘুমিয়ে পড়েছে। নুহা মাথা উঁচিয়ে দেখলো আহির ঘুমিয়ে। নুহা আস্তে করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কাপা হাতে আহিরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে মাথা ঠেকিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে উঠে পড়ল। ধীর পায়ে গিয়ে সোফায় শুয়ে পড়ল। পুরোটাই আহির অনুভব করছিল চোখ বন্ধ রেখে। আহির একটা দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতরটা অকারণে ভারী হয়ে আসছে। অতীতের দগদগে ক্ষত, বিশ্বাস ভাঙার কষ্ট আর অদৃশ্য ভয় তাকে পাথরের মতো করে রেখেছে। তবুও নুহার প্রতি তার মমতা, দুর্বলতা, টান সবকিছু দিন দিন আরো বেড়েই চলেছে। কিছুতেই ঘৃণা আসছে না। কিছুক্ষণ নীরবে এভাবেই শুয়ে রইল আহির, যতক্ষণ না নুহার কাঁপা কাঁপা নিঃশ্বাস ধীরে ধীরে শান্ত হয়ে এলো। সোফায় গুটিসুটি মেরে শুয়ে থাকা নুহা অবশেষে ঘুমিয়ে পড়েছে।
ধীরে ধীরে উঠে দাঁড়ালো আহির, নিঃশব্দে হাঁটলো সোফার কাছে। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। ম্লান আলোয় নুহার মুখটা দেখে বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল তার। আস্ত করে নিচু হয়ে নুহাকে কোলে তুলে নিল। নুহার মাথা গড়িয়ে এলো আহিরের বুকে। ধীরে ধীরে তাকে খাটের একপাশে শুইয়ে দিল। বিছানার কোণটা ঠিক করে দিয়ে চুপচাপ তার পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর ধীরে ধীরে উঠে গিয়ে সোফায় শুয়ে পড়ল আহির। কিন্তু ঘুম বোধহয় অভিমান করে আসলো না তার চোখে। কে জানে আসবে কিনা। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা দেরিতে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।